শহর থেকে দূরে একটি পাহাড়ি এলাকা। নতুন এক ডক্টর দম্পতি তাদের নতুন বাড়িতে শিফট করেছে, কিন্তু তারা এখানে আসার পরই তাদের সাথে ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। তাদের মনে হচ্ছিল কেউ তাদের মারতে চেষ্টা করছে। এজন্য তারা একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে, আর এই ডিটেকটিভ তদন্ত শুরু করলে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব ঘটনা। কে তাদের মারতে চাচ্ছে, কেন তাদের মারতে চাচ্ছে, জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলছি 2024 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া হরর ক্রাইম থ্রিলার মুভি অদ্ভুতের কথা। চারিদিকে পাহাড়ে ঘেরা একটি শহর, আর এই শহর থেকে কিছুটা দূরেই কোনো এক পাহাড়ের উপর গাজরাজ আবাস্তির এই বাড়িটি। আবাস্তির এই বাড়িতে আবাস্তির স্ত্রী পুনম আর তার ছেলে রোহানকে নিয়ে বসবাস করে। আবাস্তি পেশায় একজন প্রাইভেট ডিটেকটিভ। কোনো এক ডাবল মার্ডার কেসে পুলিশকে সহায়তা করায় আজ তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই যে ব্যক্তিকে দেখছেন তার নাম মোহন। সে প্রায় সময় আবাস্তির কাছে এসে আবাস্তিকে বিভিন্ন কথা বলে, আবার উপদেশও দেয়। পুলিশ কমিশনার নিজে আবাস্তিকে স্টেজে ডেকে অ্যাওয়ার্ড দেয়। আবাস্তি সবাইকে ধন্যবাদও জানায়। তখন এক সাংবাদিক বলছিল, স্যার, আপনি তো একজন বড় ডিটেকটিভ, আপনার বাবাও একজন ডিটেকটিভ ছিলেন, তো আপনার ছেলেকেও কি আপনার মতো বানাবেন? আবাস্তি বলে, আসলে আমার মা মারা যাওয়ার কারণে আমি বাবার সাথেই থাকতাম, তাই থেকে থেকে তার মতনই হয়ে গেছি, কিন্তু আমি চেষ্টা করব আমার ছেলে যেন ওর বাবার মতো না হয়। অন্য একজন প্রশ্ন করে, স্যার, আপনি তো অনেক জটিল জটিল কেস সলভ করেছেন, আপনার জীবনে এমন কোনো কেস আছে যেটা আপনাকেও কাঁপিয়ে দিয়েছিল? তখনই রিপোর্টারের মাথার উপরে টিউবলাইটটি জ্বলছিল আর নিভছিল, আর সেটা দেখেই আবাস্তির পিছের একটি কেসের কথা মনে পড়ে যায়, যেই কেসটি ছিল তার জীবনের সব থেকে ভয়ানক কেস। তো চলুন সেই কেস সম্পর্কে জেনে আসি। সিন চলে যায় 5 বছর আগে। এই যে মেয়েটিকে দেখছেন তার নাম শ্রুতি। নিচে শ্রুতির হাজব্যান্ড আদিত্য কুরিয়ার থেকে মালামাল বুঝে নিচ্ছে। মূলত আজই তারা এই বাড়িতে শিফট করেছে। এদিকে এখনও ইন্টারনেট এবং টিভি কেবলের অপারেটরের সংযোগ দেওয়া হয়নি। আদিত্য বলছিল, এত দূরে আশেপাশে কেউ নেই, কিন্তু শ্রুতির কথা, আমি তো আছি, তোমার আর কি দরকার, আমি তোমাকে এন্টারটেইন করব। কিন্তু আদিত্য বলছিল, আজ আমি টায়ার্ড, আজ না। তারপরও শ্রুতি ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল। এদিকে দরজা খোলা, তখনই একটি দমকা হাওয়া এসে শ্রুতির গায়ে লাগে। শ্রুতি সাথে সাথে চমকে ওঠে। আদিত্য বলছিল, কি হয়েছে? শ্রুতি বলছিল, ও কিছু না, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। এরপর শ্রুতি দরজা বন্ধ করে আসতেই আদিত্য উপরে বেডরুমে চলে যায়। অবশ্য শ্রুতি একটু মনে কষ্ট পায়। সিন চলে যায় পরদিন সকালে। আদিত্য হসপিটালে যাবে। মূলত আদিত্য একজন কার্ডিয়াক সার্জন, বর্তমানে সে হসপিটালের এমডি। আজ আবার বোর্ড মিটিং, তাই আদিত্য রেডি হয় এবং হসপিটালে যাওয়ার আগে শ্রুতিকে একটি ইনজেকশন দিয়ে বেরিয়ে যায়। তবে এটি কিসের ইনজেকশন সেটা একটু পর জানতে পারবেন। এরপর আদিত্য চলে যেতেই শ্রুতি ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে রান্না করছিল। শ্রুতি টমেটো কেটে মিক্সারে দিয়ে পাশেই দাঁড়িয়েছিল। তখনই আদিত্যের কল আসে। এজন্য শ্রুতি মিক্সার বন্ধ করে আদিত্যর সাথে ফোনে কথা বলছিল। তবে যখনই কথা শেষ হয়, শ্রুতি দেখতে পায় মিক্সার তখনও চলছে। শুধু তাই না, কিচেনে থাকা সব কাপড়ই খোলা। শ্রুতি একদমই চমকে যায়, এটা কিভাবে সম্ভব? তারপরও শ্রুতি ভয়ে ভয়ে মিক্সারের কাছে গিয়ে মিক্সারের সুইচটি অফ করে দেয়। তারপরও মিক্সার চলছে, এজন্য একসময় প্লাগও খুলে ফেলে, কিন্তু মিক্সার বন্ধ হচ্ছে না, উল্টো স্পিড বেড়েই যাচ্ছে। একসময় মিক্সারটি ছিটকে দেয়ালে গিয়ে পড়ে, আর দেয়ালে একটি ক্রস মার্ক হয়ে যায়। এই ঘটনায় শ্রুতি একদমই ভয় পেয়ে যায়, আর এটা দেখে শ্রুতি সাথে সাথে আদিত্যকে জানালে আদিত্য সাহায্যের জন্য প্রাইভেট ডিটেকটিভ আবাস্তিকে ডাকে। আবাস্তি এসেই জানতে চায়, আপনারা একজন ডিটেকটিভকে কেন কল করেছেন? শ্রুতি জানায়, কেউ আমাদের মারতে চেষ্টা করছে। আবাস্তি বলে, তাহলে তো আপনাদের পুলিশের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু শ্রুতির কথা, এখানে যা হচ্ছে সম্পূর্ণ আলাদা, পুলিশ কিছু করতে পারবে না। শ্রুতি বলে, আমি সেদিন কিচেন থেকে মাত্র 5 মিনিটের জন্য বেরিয়েছিলাম, এসে দেখি সব কাপড় খোলা। আবার এই বাড়ির পজিশন দেখতে এসে, সেদিন আমার বার্থডে ছিল, এখানে দেখা যায় ওই রাতে আদিত্য ড্রাঙ্ক ছিল। এরপর তারা যখন বেড়ে যায়, শ্রুতি দেখে তার মতোই বিভৎস চেহারার একজন তার উপরে শূন্যে ভাসছে। এটা দেখে শ্রুতি চিৎকার করছিল। শ্রুতি বলে, আমি সেটা আমার দুঃস্বপ্ন ভেবেছিলাম, কিন্তু বাড়ির জন্য লাইট কিনতে গেলে লাইটের শোরুমেও কোনো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। হঠাৎ উপরে ঝাড়বাতিটা আমাদের উপর পড়ে যায়। এসব ঘটনা আপনার কি মনে হয়? আবাস্তি বলে, দেখুন, সব কিছুর লজিক আছে, এসব কোইন্সিডেন্স হতে পারে, এমন কিছু থাকলে বলুন যেটা আমি বুঝতে পারবো না। তখন শ্রুতি আবাস্তিকে কয়েকটি ফটো দেখায়।
এবং বলে এই ক্রিস্টালগুলো দেখুন। ওই ঝাড়বাতি পরে ভেঙে যাওয়ার পর ক্রিস্টালগুলো এক জায়গায় এসে এমন ক্রস শেপ নিয়েছে। এরপর দেয়ালের পিকটা দেখায়। শ্রুতি বলে এসব কোনো কোইন্সিডেন্স না, কিছু তো একটা হচ্ছে। আওয়াস্তি বলে প্রথম কোইন্সিডেন্স ঘটেছিল সেদিন আপনার বার্থডে ছিল, আবার দ্বিতীয়টি ছিল আপনাদের শিফট হওয়ার দিন। তার মানে দুইটি গুরুত্বপূর্ণ দিন ছিল। এখন আমাকে বলুন সামনে এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছে কিনা, যেমন ধরুন কোনো ফাংশন, ফেস্টিভ্যাল। শ্রুতি বলে আগামী সপ্তাহে আদিত্যর অ্যানুয়াল সেমিনার আছে। এটা শুনে আওয়াস্তি বলে ঠিক আছে, এখন আমার অনেক কাজ করতে হবে, আমি আপনাদের টাচে থাকব, আর কোনো কিছু ঘটলে সাথে সাথে আমাকে জানাবেন। বলে সোজা আওয়াস্তি এখান থেকে তার অফিসে চলে যায়। এই ছেলেটির নাম সোনু, আওয়াস্তির অ্যাসিস্ট্যান্ট। আওয়াস্তি এসেই সোনুকে বলে যে আদিত্যর বাড়ির 1 কিলোমিটারের মধ্যে পুরো ম্যাপ আমার দরকার। আর গত দিনের ফাইলের কথা জানতে চাইলে সোনু বলে সকাল থেকে ওই ফাইল নিয়েই কাজ করছি। অবশ্য আওয়াস্তি এসেই সোনুকে দেখেই বুঝে গেছে সোনু আজ লেটে এসেছিল আর সে মিথ্যা বলছে। আর এটা দ্বারাই প্রমাণ করে আওয়াস্তির সিক্স সেন্স খুব ভালো কাজ করে। আওয়াস্তি আদিত্য আর শ্রুতির সাথে ঘটা প্রতিটি ঘটনা ডিটেইলে বিশ্লেষণ করতে থাকে, সাথে তাদের বাড়ির উপরও নজর রাখছে। এরপর একদিন আওয়াস্তি শ্রুতিদের বাড়িতে গিয়ে বলে আমার মনে হয় না কেউ আপনাদের মারতে চেষ্টা করছে, মারার হলে মেরে ফেলতো, কিন্তু এমনটা তো হয়নি, প্রতিবারই খুব কাছে দিয়ে গেছে, কিন্তু কিছু ঘটেনি কেন? তবে এরপর আওয়াস্তি আবারও তদন্ত শুরু করে। আওয়াস্তি দেয়ালের ক্রসমার্ক চেক করতে চার্চেও যায়, কিন্তু এখানেও কোনো কানেকশন নেই। আওয়াস্তি যখন চলে যাচ্ছিল তখন আশা ফাউন্ডেশন থেকে কিছু হ্যান্ডিক্যাপদের চার্চে আনা হচ্ছিল। এখান থেকে সিন চলে যায় আদিত্য হসপিটালের অ্যানুয়াল কনফারেন্সের দিন। বিভিন্ন জায়গা থেকে অনেক গেস্ট এসেছে, আদিত্য এবং শ্রুতিও স্টেজে বসা। এদিকে আওয়াস্তি সোনুকে নিয়ে চারিদিকে নজর রাখছে। এরপর আদিত্য ডাইসে এসে সবার উদ্দেশ্যে বলছিল খুব শীঘ্রই আমাদের হসপিটালের নতুন ভবনের উদ্বোধন করা হবে। আর তখনই কথার মাঝে কোনো এক অদ্ভুত শব্দ আসছিল। কিছুক্ষণ পর শব্দের তীব্রতা বেড়েই যাচ্ছিল। এদিকে শব্দের উৎসটা কোথায় সেটা বোঝাই যাচ্ছে না। আদিত্য কথা বলতে পারছিল না। সামনে থাকা অডিয়েন্সরাও ঘাবড়ে যাচ্ছে। আওয়াস্তি তখন খেয়াল করে উপরের একটি ফ্যান অস্বাভাবিকভাবে দুলছে। এজন্য সোনু দ্রুত গিয়ে সবগুলো ফ্যানের সুইচ অফ করে দেয়, কিন্তু ওই ফ্যানটি কিছুতেই বন্ধ হচ্ছিল না। একসময় ফ্যানটি ছিটকে আদিত্য আর শ্রুতির দিকে গিয়ে আছড়ে পড়ে। আওয়াস্তিও খেয়াল করে সেখানেও একটি ক্রসমার্ক হয়ে আছে। এদিকে আতঙ্কে সবাই দৌড়ে বেরিয়ে যাচ্ছিল, আর আওয়াস্তি বোঝার চেষ্টা করছিল তাদের মাঝে কেউ কিছু করেছে কিনা, এজন্য তাদের দিকে তাকিয়ে আছে। তখনই আওয়াস্তি খেয়াল করে একটি মেয়ে অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। এজন্য আওয়াস্তি মেয়েটির পিছু নেয়, কিন্তু বাইরে যেতেই আর খুঁজে পাচ্ছিল না। এজন্য আওয়াস্তি সিসিটিভি কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। এরপর মেয়েটিকে দেখতেই আওয়াস্তি বলে একে কোথায় যেন আমি দেখেছি। আওয়াস্তির তখন মনে পড়ে এই মেয়েকে তো সে চার্চে হ্যান্ডিক্যাপদের সাথে দেখেছিল। আওয়াস্তি সোনুকে বলে যে গেস্টদের কার্ডের ফটো ছিল, তাই এই মেয়ের ফটো দেখে ডিটেলস কালেক্ট করে আমাকে জানাও। বলে আওয়াস্তি হসপিটাল থেকে সোজা চার্চে চলে যায়। এর মধ্যে সোনু কল করে জানায় যে মেয়েটির নাম ম্যারি ম্যাথিউস। আওয়াস্তি বলে ঠিক আছে, অফিসে যাও আর ম্যারি ম্যাথিউসের পুরো হিস্টোরি বের করো। এরপর আওয়াস্তি চার্চের ফাদারের কাছে ম্যারির কথা জানতে চাইলে ম্যারি ও খুব ভালো মেয়ে, আশা নামে অ্যাক্সিডেন্ট ভিকটিমদের সংস্থায় কাজ করে, প্রতি বুধবার ও হ্যান্ডিক্যাপদের প্রেয়ার করাতে এখানে নিয়ে আসে। তবে ফাদার এর থেকে বেশি তথ্য দিতে পারে না। এজন্য আওয়াস্তি আবার অফিসে ফিরে যায়। সোনুও সেটাই জানায় যেটা আওয়াস্তি চার্চে জেনে এসেছে, তবে এর থেকে বেশি কোনো তথ্যই নেই। এমনকি সোশ্যাল মিডিয়াতেও বা গুগলেও ম্যারির সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। তবে 2 বছর আগে প্রতিষ্ঠা করা এই আশা সংস্থার একটি ফেসবুক পেজে কয়েক জায়গায় ওর নাম উল্লেখ করা আছে। এসব শোনার পর আওয়াস্তি গভীরভাবে ভাবতে থাকে, কে এই ম্যারি ম্যাথিউস? ম্যারির সাথে আদিত্যর কি সম্পর্ক? প্রোগ্রামে ফ্যান, বাড়িতে মিক্সার, এসব ম্যারি কিভাবে হ্যান্ডেল করছে? আওয়াস্তির মাথায় শুধু এই প্রশ্নগুলোই ঘুরে বেড়াচ্ছে। এজন্য আওয়াস্তি সোনুকে বলে কাল থেকে 24 ঘন্টা ওই ম্যারির পিছু করবে। ও কখন কোথায় যায়, কি করে, সব কিছু আমার চাই। আর যদি কোনো ভুল করো তবে তোমার চাকরি শেষ। এজন্য পরবর্তী দিন সকাল হতেই সোনু ম্যারির উপর নজর রাখতে শুরু করে দেয়, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। অন্যদিকে আওয়াস্তি আদিত্যর উপর নজর রাখছে। আওয়াস্তি খেয়াল করে আদিত্যর সাথে আদিত্যর অ্যাসিস্ট্যান্ট ঈশার একটু বেশি ঘনিষ্ঠতা। তবে আওয়াস্তি আদিত্যর সাথে দেখা করেও তার কাছে জানতে চায় যে আপনি ম্যারি ম্যাথিউস নামে কাউকে জানেন কি না।
আদিত্য সোজা বলে দেয় না। আওয়াস্তি বলে এত জলদি না বলে একটু ভেবে বলুন। কিন্তু আদিত্যর কথা, হসপিটালে অনেক পেশেন্ট আসে, তাদের মনে রাখা সম্ভব না। যদি পার্সোনালি আমি জানতাম তাহলে আমি বলতাম, এই নামে আমি কাউকে জানি না। বলেই আদিত্য সার্জারি করতে ওটিতে চলে যায়। এরপর আওয়াস্তিও অফিসে ফিরে আসে। সোনু এসে জানায় ম্যারি প্রতিদিন সকাল 9টায় সংস্থার অফিসে প্রবেশ করে, আধা ঘন্টা সবার সাথে কথা বলে, এরপর টানা 2 ঘন্টা সবার ফিজিওথেরাপি চলে। এরপর 1টা পর্যন্ত রিডিং অ্যান্ড রিল্যাক্স টাইম। এরপর লাঞ্চের পর কিছুক্ষণ টিভি দেখে ছাদে গিয়ে ইয়োগা আর মেডিটেশন হয়। সন্ধ্যায় একসাথে সবাই চা খায়, কিছুক্ষণ খেলাধুলা করে। এরপর ঠিক রাত 9টায় আবার বাসায় চলে যায়। আওয়াস্তি ওই ছাদের কথা শুনে জানতে চায়, ছাদে কি এই সকল গাছ আছে আর এই জিনিসগুলো আছে? সোনু বলে হ্যাঁ আছে। তখন আওয়াস্তির মনে পড়ে, আওয়াস্তি যখন ললিত লাইটে তদন্ত করতে গিয়েছিল তখন সে সামনের বিল্ডিংয়ের ছাদের ফটো তুলেছিল, আর এই সেই ছাদ। এখন আওয়াস্তির ধারণা ম্যারি ওই ছাদ থেকেই আদিত্য আর শ্রুতিকে দেখে তাদের মারতে চেষ্টা করেছিল। এজন্য আওয়াস্তি 3টি স্পট মার্ক করে, 1 ললিত লাইট, 2 গ্রিন হিল হসপিটাল আর চার্চ। সোনু জানতে চায় গ্রিন হিল হসপিটাল আর ললিত লাইটস তো বুঝলাম যে সেখানে ম্যারি ছিল, কিন্তু চার্চ কেন? শ্রুতির বাড়িতে ঘটনাটি ঘটেছে 24 ডিসেম্বর সোমবার দিন। ম্যারি প্রতি সপ্তাহের বুধবারে চার্চে যেত, কিন্তু 24 ডিসেম্বর চার্চে সারাদিন ক্রিসমাসের রিহার্সেল চলছিল। ম্যারি 100% সারাদিন চার্চে ছিল, আর চার্চও শ্রুতিদের বাড়ির পাশে। তাই আওয়াস্তির ধারণা প্রতিবার যখন আদিত্য আর শ্রুতির উপর অ্যাটাক হয়েছিল ম্যারি ওই জায়গার 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই ছিল। তার মানে ম্যারি এই কেসের সাথে কানেক্টেড। তবে সেটা কিভাবে, এটা এখন বের করতে হবে। আর এটা জানতেই আওয়াস্তি ম্যারির সাথে দেখা করতে সেই সংস্থায় যায়। তবে ম্যারি তখন একটি অসুস্থ কুকুরের ট্রিটমেন্ট করছিল। আওয়াস্তিকে দেখে ম্যারি অফিসে এসে বসে। এরপর আওয়াস্তি জানতে চায় আপনি কুকুর পছন্দ করেন? ম্যারি জানায় কে করে না, তবে আপনি কি বিষয় নিয়ে এসেছেন? আওয়াস্তি বলে ডক্টর আদিত্য আমাকে হায়ার করেছে। আপনি সেদিন সেমিনারে ছিলেন, আমাকে বলবেন আপনি কি জন্য গিয়েছিলেন? ম্যারি বলে দেখুন, আমাদের সংস্থা অনেকদিন যাবৎ কোনো মেডিকেল ইনস্টিটিউট বা হসপিটালের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে। কারণ এই পেশেন্টদের দেখুন, অ্যাক্সিডেন্টের পর তাদের কেউ কাজ দেয় না, তাদের চিকিৎসা খরচ কিভাবে মেটাবে? এজন্য আমি সেখানে গিয়েছিলাম। ম্যারি ডায়েরি দেখেও বলে এর কয়েক সপ্তাহ আগেও আমি অ্যাপোলো হসপিটালের অ্যানুয়াল কনফারেন্সে গিয়েছিলাম, চেক করে দেখতে পারেন। আওয়াস্তি বলে আমি অনেক কিছু চেক করে দেখেছি, আপনি প্রতি সপ্তাহে চার্চেও যান। ম্যারি বলে তার সাথে কি সম্পর্ক? প্রতি বুধবার আমি ওদের চার্চে নিয়ে যাই, যাতে কোনোভাবে ওদের মধ্যে বাঁচার একটা আশা জাগে। রবিবার তো আমরা পাবেও নিয়ে যাই। এরপর আওয়াস্তি জানতে চায় আপনি ডক্টর আদিত্য ও তার ওয়াইফ শ্রুতিকে জানেন? ম্যারি সোজা সাপটা বলে দেয় না। এরপর আওয়াস্তি চলে আসে, কিন্তু আওয়াস্তির সন্দেহ আদিত্য আর ম্যারির মধ্যে কেউ একজন তো মিথ্যা বলছে। আর এজন্য পরবর্তী দিন থেকেই একদিকে ম্যারি আর অন্যদিকে আদিত্য, দুজনকে কড়া নজরদারিতে রাখা হয়। তারা যখন যেখানে যাচ্ছে আওয়াস্তি আর সোনু তাদের পিছু করে যাচ্ছে। এর মধ্যে এমন একটি ঘটনা ঘটে যার জন্য আওয়াস্তি অপেক্ষা করছিল। ম্যারি আর আদিত্যর ধাক্কা লাগে, ম্যারির হাত থেকে বই পড়ে যায়। আর এই সুযোগে আওয়াস্তি একটি ফটো তুলে রাখে, কিন্তু ম্যারির বই তোলা হয়ে গেলেই তারা দুজন কোনো কথা না বলেই দুদিকে চলে যায়। আওয়াস্তি ধরে নেয় তাহলে তার ধারণা ভুল, কিন্তু হঠাৎই ম্যারি থেমে যায়। এদিকে আদিত্য তখন কার স্টার্ট করে ফেলেছে। ম্যারি তার হাত থেকে বই ফেলে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আদিত্যর কারের পিছে ছুটতে থাকে। ম্যারির চোখ দিয়ে তখন রক্ত ঝরছে। আওয়াস্তিও পুরো তাজ্জব বনে যায়, এটা সে কি দেখছে। তবে ম্যারি কিছু দূর যাওয়ার পর আদিত্যকে ধরতে না পেরে থেমে যায়। আর এখানেও আমরা দেখতে পাই ম্যারি যে এতক্ষণ কি করছিল ম্যারি নিজেও বুঝতে পারছে না। আর এটা দেখার পর আওয়াস্তি সোজা আদিত্যর সাথে দেখা করে, এবং আওয়াস্তিকে দেখে আদিত্য বলছিল সরি আমি পেশেন্টের সাথে বিজি ছিলাম, কিন্তু আওয়াস্তি ধরে ফেলে। আওয়াস্তি বলে পেশেন্টের সাথে নয়, সিগারেট খাচ্ছিলেন। আপনার স্ট্রং পারফিউম, হাতের নখের নিকোটিন দাগ, আর এসেই স্ট্রং মিন্ট চকলেট যখন নিয়েছেন তখনই আমি বুঝে গেছি। আর আমি এটাও জানি আপনি ঈশার সাথে সিগারেট খাচ্ছিলেন। আদিত্য বলছিল শুনুন। আওয়াস্তি তখন উত্তেজিত হয়ে বলে আপনি শুনুন, আমি আমার কাজ অনেক পারফেক্ট, এটাই আমার সমস্যা। আমি প্রথমবারই যখন জানতে চেয়েছিলাম আপনি ম্যারি ম্যাথিউসকে চিনেন কিনা তখনই আপনি মিথ্যা বলেছেন।
আপনার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এমন কি আছে যা আপনি লুকাচ্ছেন? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ব্ল্যাকমেইল, কি আছে বলুন? আপনার ওয়াইফকে রাস্তা থেকে সরাতে চাইলে এর জন্য আরও অনেক রাস্তা আছে। আওয়াস্তি আবারও জানতে চায় ম্যারি ম্যাথিউসকে কবে থেকে জানেন। আদিত্য বলে, আমি এই নামে কাউকে জানি না। আর এটাই সত্যি। তখন আওয়াস্তি ম্যারির ফটোটি দেখায়, আর আদিত্য বলে, এ তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাকেশ মালহোত্রার মেয়ে অঞ্জলি মালহোত্রা, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস। গুগল করলে সব জানতে পারতেন। এটা শুনে আওয়াস্তি পুরো অবাক হয়ে যায়। এরপর বেরিয়ে যাচ্ছিল। আদিত্য বেরোনোর সময় বলে দেয়, এরপর যখন আসবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। তবে আওয়াস্তি যখন হসপিটাল থেকে বের হচ্ছিল, আওয়াস্তি খেয়াল করে সামনে একটি কেবিনের লাইট সমস্যা করছে। এরপর আওয়াস্তি অফিসে গিয়ে গুগল করে অঞ্জলির সকল ডিটেলস বের করে আর জানতে পারে অঞ্জলি খুব ভালো সিঙ্গার ছিল। এমনকি অঞ্জলি 2 বছর আগে লস অ্যাঞ্জেলস চলে গিয়েছে। আওয়াস্তি আবার চিন্তা করে যে ম্যারির সম্পর্কে কোথাও কোনো ডিটেলস নেই, যা আছে 2 বছর যাবৎ। আবার আদিত্য বলল, ম্যারি অঞ্জলি, তার মানে এখানে একটা ঝামেলা তো আছে। তবে সেটা কি? আওয়াস্তি অঞ্জলি আর ম্যারির ফটো নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে, যেখানে দেখা যাচ্ছে অঞ্জলি আর ম্যারির ফটো দুটোই সিমিলিয়ার। তবে অঞ্জলির চোখের নিচে একটা স্টার ট্যাটু করা, যেটা কিনা ম্যারির ফেসে নেই। এর মধ্যে মোহন এসে পড়ে এবং ফটো দুটো দেখে বলে, এরা দুজন একই রকম দেখতে বা একই ব্যক্তি কিনা সেটা বিষয় না, প্রশ্ন হচ্ছে এর সাথে ডক্টরের সাথে কি সম্পর্ক। আওয়াস্তি বলে, যেই হোক এ ডক্টরের জন্য হুমকি। মোহন বলে, অবশ্যই। আওয়াস্তি বলছিল, এত বাপগিরি দেখানোর দরকার নেই, আপনি এবার যান। তখনই সোনু এসে ভাবে আওয়াস্তি তাকেই বলছে। তার মানে মোহন এখানে আছে, সেটা শুধুমাত্র আওয়াস্তি জানে। সোনু সেটা দেখছে না। মূলত এই মোহনই আওয়াস্তির মৃত বাবা, যাকে সে সবসময় কল্পনা করে। সোনুকে দেখে আওয়াস্তি বলছিল, তুমি এখানে কেন? তোমার না ম্যারির উপর নজর রাখার কথা ছিল? সোনু বলে, ও তো আজ প্রোটেস্টে গেছে। কিন্তু আওয়াস্তির কথা, ও যে কোনো জায়গায় যাক না কেন, তোমার তো নজর রাখা উচিত, কারণ ও যে কোনো কিছু করে ফেলতে পারে। বলতে বলতে আওয়াস্তি দ্রুত স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আদিত্য ফিরেই দেখে দোতলায় যাওয়ার সিঁড়িতে রক্ত। আদিত্য দ্রুত উপরে চলে যায়। বেডরুমের ভিতর থেকে তখন শ্রুতির চিৎকারের আওয়াজ ভেসে আসছিল। এজন্য আদিত্য দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারছিল না। তবে হঠাৎ এমনিতেই দরজা খুলে যায়। আদিত্য ভিতরে গিয়ে দেখে শ্রুতি ব্যালকনির রেলিংয়ে বসে আছে। চেহারাটাও অদ্ভুত, মুখে কাচের টুকরো। আদিত্য বারবার শ্রুতিকে নিচে নেমে আসতে বলছিল, কিন্তু শ্রুতি ঝাঁপ দেয়। আদিত্য দৌড়ে নিচে যায়। এদিকে শ্রুতি উঠে বাইরের দিকে দৌড়াতে শুরু করে। এজন্য আদিত্য গাড়ি স্টার্ট করে শ্রুতির পিছু করে যাচ্ছে। এদিকে আওয়াস্তি এসে এমনটা দেখে সেও তাদের ফলো করছে। শ্রুতিকে দেখা যায় জঙ্গলের ভিতর দিয়ে দ্রুত গতিতে দৌড়ে যাচ্ছে। এতটাই দ্রুত যাচ্ছে যে আদিত্য 100 কিলোমিটার/আওয়ারে ড্রাইভ করেও তাকে ধরতে পারছে না। এভাবে যেতে যেতে একসময় আদিত্য দেখতে পায় শ্রুতি রোডের মাঝখানে দাঁড়িয়ে, দুদিক দিয়ে গাড়ি চলছে। ঠিক তখনই পিছে থেকে একটি কভার ভ্যান আসছিল। আদিত্য বারবার বলছিল, শ্রুতি সরে যাও, কিন্তু শ্রুতি সরছে না। এজন্য আদিত্য দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করে। তবে কভার ভ্যান ধাক্কা দেওয়ার আগেই আওয়াস্তি এসে শ্রুতিকে বাঁচিয়ে দেয়। এরপর আদিত্য এসে শ্রুতিকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল। তখনই শ্রুতি হসপিটালের দিকে ইশারা করে আওয়াস্তিকে কিছু বোঝানোর চেষ্টা করে, যেটা থেকে আওয়াস্তি দ্রুত সেদিকে চলে যায়। আর এরপরই ম্যারিকে দেখা যায় প্রোটেস্টরদের নিয়ে এদিকেই যাচ্ছিল, কিন্তু ম্যারির চেহারা অন্য কিছু বলছে। এর পরের সিন আদিত্যদের বাড়িতে। আওয়াস্তিও এসেছে। আদিত্য জানায় ডিপ্রেশনের কারণে শ্রুতি আগে থেকে অসুস্থ। আওয়াস্তির কথা, এটা তো আমাকে জানানো উচিত ছিল। আদিত্য বলে, এটা পার্সোনাল, আমরা এটা নিয়ে কথা বলি না। 2 বছর আগে থেকে শুরু হয়। আমাদের এখানে আসার এটাও একটা মূল কারণ ছিল। তবে আসার পর থেকেই কিছু না কিছু ঘটছে। আওয়াস্তি জানতে চায়, আপনি বলেছিলেন অঞ্জলি মালহোত্রা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস, তো আপনি কিছু জানেন যে ও শহর ছেড়ে কেন গিয়েছিল? আদিত্য বলে, ওর সাথে এই কেসের কি সম্পর্ক? কিন্তু আওয়াস্তি বলে, আমিও জানি না। কিছু আপনি জানেন না, কিছু আমি জানি না। এটাই তো এখন জানতে হবে। এর মধ্যে শ্রুতির ডক্টর এসে জানায় শ্রুতি প্রেগনেন্ট। কিন্তু এটা শুনে আদিত্য গভীর চিন্তায় পড়ে যায়। আওয়াস্তি বলছিল, আপনাকে খুশি মনে হচ্ছে না কেন? অবশ্য আদিত্য বলে যে এত কিছু হয়ে গেছে তো এই জন্য। আওয়াস্তি বলে, ঠিক আছে, আপনি রেস্ট করুন, আমি আসছি। এরপর আওয়াস্তি অঞ্জলির সম্পর্কে জানতে অঞ্জলির বান্ধবী রিমালের সাথে দেখা করে। রিমাল জানায়
অঞ্জলি আর আমি ফার্স্ট ইয়ার থেকে একসাথে ছিলাম। আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। অঞ্জলি অর্জুনকে খুব ভালোবাসতো। 24 ডিসেম্বর রাতে ফার্ম হাউসে ক্রিসমাস পার্টি ছিল। সেখানে যাওয়াটাই ছিল আমাদের চরম ভুল। সিন চলে যায় 24 ডিসেম্বর রাতে। অঞ্জলি আর হিমাল পার্টিতে এসেছে। মূলত অর্জুনের অনুরোধে অঞ্জলি এসেছে। তবে অঞ্জলি একটু নার্ভাস, এজন্য অঞ্জলি কয়েক ঢোক মদ খেয়ে পার্টিতে জয়েন করে। এর কিছুক্ষণ পর অঞ্জলি অর্জুনকে খুঁজছিল। তখন একজন জানায় অর্জুন ভিতরে আছে, এজন্য অঞ্জলি ভিতরে যায়। তবে রুমের দরজা খুলতেই দেখে অর্জুন অন্য একটি মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে। এটা দেখা মাত্রই অঞ্জলি সেখান থেকে কাঁদতে কাঁদতে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রিমাল বলে, ওই সময় আমি ওকে শেষ দেখেছিলাম। এরপর 2 দিন কেটে গেলেও ও ফোন না করাতে আমি ওর বাড়িতে যাই। ওর মাই আমাকে অ্যাক্সিডেন্টের কথা বলে। ওই রাতে অঞ্জলির অ্যাক্সিডেন্ট হয়েছিল। আন্টি বলছিল ও সুস্থ আছে, লস অ্যাঞ্জেলস চলে গিয়েছে। আওয়াস্তি জানতে চায়, অঞ্জলির কোনো কিছু তোমার রহস্যজনক মনে হয়েছে কখনো? রিমাল বলে, ও এক্সট্রা অর্ডিনারি মেয়ে ছিল। নিজে কিছু করতে চাইতো, সবসময় ভালো চিন্তা করত। এমনকি ও কুকুরকেও ভয় পেত। আর এখানেই আওয়াস্তির খটকাটা লাগে। আওয়াস্তির সাথে সাথে বেরিয়ে যায় আর সোনুকে কল করে অঞ্জলির অ্যাক্সিডেন্টের সব ডিটেলস থানা থেকে জোগাড় করতে পাঠায়। এদিকে শ্রুতির প্রেগনেন্টের কথা শুনে আদিত্য পুরো আগুন। তার কথা আমরা তো ফিজিক্যালি করিনি, প্রেগনেন্ট কিভাবে হলে? অবশ্য শ্রুতি মনে করিয়ে দেয় যে আমাদের বার্থডের দিন আমাদের হয়েছিল। তখন আদিত্য বলে, ওই দিন তো আমি ড্রাঙ্ক ছিলাম। মোট কথা শ্রুতির প্রেগনেন্সি আদিত্য মানতে পারছে না। এদিকে শ্রুতিও কান্না করছে। তখনই হঠাৎ আদিত্য খেয়াল করে শ্রুতি বারবার দেয়ালে মাথা ঢুকছে আর মুখে কিছু একটা বলছে। এটা দেখে আদিত্য কাছে যেতেই শ্রুতি আদিত্যর গলা চেপে ধরে এবং বলতে থাকে, অদ্ভুত। আদিত্য অনেক ভয় পেয়ে যায় এবং অনেক চেষ্টার পর শ্রুতিকে বেডের সাথে বেঁধে ফেলে। এরপর ইঞ্জেকশন খুঁজছিল। তবে এদিকে শ্রুতিকে দেখা যায় বেড সহ সোজা দাঁড়িয়ে গেছে। আর তখনই আদিত্য শ্রুতি বলেই ধমক দিতেই শ্রুতি আবার আগের মতো বেডে শুয়ে পড়ে। সিন চলে যায় আওয়াস্তির বাড়িতে। থানা থেকে তথ্য এনে সোনু সব বলছিল। আওয়াস্তি বলে, পার্টি থেকে বের হয়েছিল এ পর্যন্ত আমি জানি। এরপর কি হয়েছিল বলো? সোনু বলে, রাত তখন 1:30 হবে। অঞ্জলি তার নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করে ফিরছিল। শহর থেকে গ্রামের দিকে বাইপাস দিয়ে শর্টকাট ছিল। ও সেদিক দিয়ে যাচ্ছিল। হঠাৎ সামনে থেকে আসা এক ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। বন্ধুর ট্রান্সপোর্টে কাজ করা ট্রাক ড্রাইভার রামাকান্ত জাবি ওই রাতে অঞ্জলিকে পাশের গুড লাইফ হসপিটালে নিয়ে যায় আর সেখানেই তার ট্রিটমেন্ট হয়। এরপর আর কোনো তথ্য নেই। আওয়াস্তি জানতে চায় ড্রাইভারের বিরুদ্ধে কোনো চার্জশিট বা ইন্স্যুরেন্স ক্লেম। সোনু বলে, কিছুই নেই। আওয়াস্তি এবার বুঝতে পারে এই রিপোর্ট ফেক, আসল তথ্য লুকানো হয়েছে। তবে তা কি সেটা জানার জন্য অঞ্জলির বাবা মিস্টার মালহোত্রার সাথে দেখা করে এবং বলে, আমি অঞ্জলির ওই রাতের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে চাই। রাকেশ বলে, এসব তো পুলিশরা করেই আছে। আওয়াস্তি বলে, আমি দেখেছি, কিন্তু সত্যিটা জানতে চাই। ওই রাতে অঞ্জলি পার্টিতে ঢোকার আগে ড্রিঙ্ক করেছিল, কিন্তু পুলিশ রিপোর্টে তা উল্লেখ নেই। আমি শুধু সত্যিটাই জানতে চাই। তখন রাকেশ বলে, ভাগ্যক্রমে ওই রাতে অঞ্জলি বেঁচে যায়। এরপর ওর কিছু মেজর কসমেটিক সার্জারির দরকার ছিল, এজন্য ওকে আমি লস অ্যাঞ্জেলস নিয়ে যাই। রিকভারি প্রসেসটা লম্বা থাকায় একসময় ও ডিসাইড করে ওখানেই সেটেল হবে। এই তো। আওয়াস্তি আবারও বলে, আমি পুরো সত্যিটা জানতে চাই। যতদূর আমি জানি আশা ফাউন্ডেশন তো লস অ্যাঞ্জেলসে না। কসমেটিক সার্জারিতে ফেস পরিবর্তন করা যায়, কিন্তু মানুষের হাইট তো আর পরিবর্তন করা যায় না। ম্যারি ম্যাথিউস আর অঞ্জলি মালহোত্রা একই ব্যক্তি। তারপরও আপনি অন্য গল্প বানানোর আগে মনে রাখবেন ডিএনএ টেস্টে সব ধরা পড়ে যাবে। এরপর রাকেশ বলে, অ্যাক্সিডেন্টের পর অঞ্জলি লস অ্যাঞ্জেলস গিয়েছিল ঠিকই। ওখানে একজন টপ কসমেটিক সার্জন ওকে নতুন চেহারা দেয়। এরপর যখন নতুন চেহারা নিয়ে ফিরে আসে, ও অন্যরকম এক ব্যক্তিতে রূপান্তর হয়। তাজ্জব সব কথাবার্তা বলতে থাকে। এরপর সিদ্ধান্ত নেয় ওর মতো অ্যাক্সিডেন্টের ভিকটিমদের সাহায্য করবে। আর ও চাচ্ছিল না কেউ জানুক ও রাকেশ মালহোত্রার মেয়ে। ওর পাস্ট কি। আমরা ওর সিদ্ধান্তে সম্মান করি, আশা করি আপনিও করবেন। এটা শোনার পরও আওয়াস্তি তার কার্ড দিয়ে বলে যায়, সত্যিটা মনে পড়লে কল করবেন। আরেকটি বিষয়, অঞ্জলিকে যখন গুড লাইফ হসপিটালে নেওয়া হয় তখন নিশ্চয়ই ডক্টর আদিত্য ওর ট্রিটমেন্ট করেছিল। মালহোত্রা বলে, হ্যাঁ। আওয়াস্তি এখান থেকে ফিরে শ্রুতির সাথে দেখা করে এবং বলে,
শুনলাম ঘরে খুশি আসছে। শ্রুতি মুচকি হাসে। আওয়াস্তি বলে, যখন থেকে দেখছি এই প্রথম আপনাকে হাসতে দেখলাম। শ্রুতি বলে, এটাই আমার জীবনের সব থেকে আনন্দ। মনে হয় এর জন্যই বেঁচে আছি। আপনার বাচ্চা আছে? আওয়াস্তি বলে, 4 বছর আগে আমার ওয়াইফের দ্বিতীয়বার মিসক্যারেজ হয়। এরপর থেকে ট্রাই করা ছেড়ে দিয়েছি। অনেক মানতও করেছি, লাভ হয়নি। আমার বাচ্চাকে তো আমি বাঁচাতে পারিনি, কিন্তু যা কিছু হোক না কেন আপনার বাচ্চার কিছু হতে দিব না। আওয়াস্তি জানতে চায়, আপনি কোনো অঞ্জলি মালহোত্রাকে জানতেন? শ্রুতি বলে, না। আওয়াস্তি আবার জানতে চায়, আপনিও তো ডক্টর, আপনি কেন ছেড়ে দিলেন? শ্রুতি বলে, এক ঘরে 2 জন ডক্টর, সংসার ভেঙে যাচ্ছিল, এজন্য আমরা এখানে এসে পড়ি। ভেবেছিলাম নতুন করে শুরু করব, কিন্তু এখন এসব হচ্ছে। শ্রুতি জানতে চায়, আপনার ম্যারি ম্যাথিউস সম্পর্কে কিছু জানতে পারলেন? আওয়াস্তি বলে, ম্যারি ম্যাথিউস আর অঞ্জলি মালহোত্রা একই ব্যক্তি। এবার ভেবে দেখুন তো, অঞ্জলি মালহোত্রাকে চিনেন কিনা? তখনই আদিত্য এসে বলে, না, তবে আমরা চাই যা কিছু হচ্ছে সব শেষ হয়ে যাক। আওয়াস্তি বলে, তার জন্য তো একটাই উপায়, আদিত্য আর অঞ্জলিকে এক জায়গায় নিয়ে আসা। কারণ কিছু জিনিস আমারও ধারণার বাইরে। শ্রুতিও চাচ্ছিল না আদিত্য অঞ্জলির সাথে দেখা করুক। আবার আদিত্য এসবে বিশ্বাসী না। তবে তারপরও আওয়াস্তির কথায় আদিত্য চার্জে যায়। কারণ আজ বুধবার, অঞ্জলিরও হ্যান্ডিক্যাপদের নিয়ে এখানে আসার কথা। তবে কিছুক্ষণের মধ্যেই অঞ্জলি এসে পড়ে। তবে অঞ্জলি আদিত্যকে দেখেও একটা না দেখার ভান করছিল, যেন চিনেই না। অঞ্জলি প্রেয়ার শেষ করে বেরিয়েও যায়। শ্রুতি বলছিল, দেখেছেন তো, শুধু শুধু টাইম ওয়েস্ট। তবে এরপরেই অঞ্জলি সবাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে চার্চে আসে। অঞ্জলি তখন রাগে ফুঁসছে, চোখের রক্ত এসে গেছে। অঞ্জলিকে দেখে আদিত্য এগিয়ে আসতেই অঞ্জলি আদিত্যকে থামিয়ে দেয় এবং শূন্যে ভাসিয়ে রাখে। আর এটা দেখে আদিত্যকে বাঁচাতে শ্রুতি অঞ্জলি বলে চিৎকার করতেই অঞ্জলি আদিত্যকে ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এরপর জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় এসে অঞ্জলি চিৎকার করে কাঁদছিল। এদিকে আওয়াস্তিও কিছু বুঝতে পারছে না। শ্রুতিরাও বাড়ি ফিরে দেখে শ্রুতি যেসব প্রেগনেন্সির আর্ট বানিয়েছিল সবগুলোতেই ক্রস দেয়া। অন্যদিকে অঞ্জলি নিজেও বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। সে নিজেই আশ্চর্য হচ্ছিল। এদিকে এই ঘটনার পর আওয়াস্তি সেই বাইপাসে যায় যেখানে অঞ্জলির অ্যাক্সিডেন্ট হয়েছিল। আওয়াস্তি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কল্পনা করছিল যে অঞ্জলির অ্যাক্সিডেন্টটি কিভাবে ঘটতে পারে। অবশ্য আওয়াস্তির চোখের সামনেই সব ভাসছে। হঠাৎ আওয়াস্তির বাবা মোহন এসে বলে, কি ভাবছ, এরপর কি হসপিটালে যাবে? আওয়াস্তির কথা, পুলিশ রিপোর্ট মিথ্যা, অঞ্জলি কথা বলবে না, অ্যাক্সিডেন্টের কোনো আইউইটনেসও নেই, এখন হসপিটাল ছাড়া আর আছেই বাকি। তখনই আওয়াস্তি ট্রাক ড্রাইভার রামাকান্ত যাদবের কথা মনে পড়ে। কারণ এই কেসে একমাত্র ট্রাক ড্রাইভার ছাড়া আওয়াস্তি বাকি সবার সাথে কথা বলেছে। এজন্য আওয়াস্তি সোজা সেই ট্রাক ড্রাইভার রামাকান্তের সাথে দেখা করে। রামাকান্ত বলে, ওই ঘটনার পর কেউ আর আমাকে কাজ দেয় না। আমি তো তার জীবন বাঁচিয়েছি। পুরো বডি ক্ষতবিক্ষত ছিল, বুকে এখানে ওখানে ক্ষত ছিল। আমি ওকে হসপিটালে নিয়ে গেলাম, আর আমাকেই লাথি দিল। আওয়াস্তি জানতে চায়, ওই রাতে আসলে কি ঘটেছিল? রামাকান্ত বলে, রুটিন টিপ ছিল, টিপ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ওই মেয়ের গাড়িটি এসে আমার ট্রাকের সাথে ধাক্কা দেয়। প্রথমে আমি ভেবেছিলাম মারা গেছে, পরে দেখলাম জীবন আছে। তাই আমি পালিয়ে না গিয়ে ওই মেয়েকে সাথে সাথে গুড লাইফ হসপিটালে নিয়ে গেলাম। সকালে জানতে পারলাম মেয়েটা বেঁচে আছে। এরপর চলে আসলাম, আর আমাকেই দোষ দিল আমি নাকি মদ খেয়ে গাড়ি চালাই। রামাকান্তের থেকে এসব জানার পর আওয়াস্তি আদিত্যর কাছে যায়। এদিকে আদিত্য আর ঈশিতার বাগবিতণ্ডা চলছে। আদিত্য আওয়াস্তিকে দেখেই বলে, এখন থেকে আপনাকে আমাদের আর প্রয়োজন নেই, বিল যা হয়েছে পাঠিয়ে দিবেন। আওয়াস্তি বলে, আপনি বুঝতেই চেষ্টা করছেন না, কারণ এই কেসে এমন কিছু প্রশ্ন আছে আপনি বলতে চান না। অঞ্জলির বডিতে কম করে হলেও 2-4টি গভীর ক্ষত ছিল। ওই রাতে অঞ্জলি মদ খেয়ে ড্রাইভ করছিল, অথচ পুলিশ রিপোর্টে এর কিছুই উল্লেখ নেই। অঞ্জলির জীবন বাঁচানো ট্রাক ড্রাইভার, যাকে থ্যাংক ইউ বলা উচিত ছিল, তার উপরই অ্যাটাক করা হচ্ছে। কেন করা হচ্ছে বলুন? কারণ এ সকল প্রশ্নের উত্তর আপনি দিতে চান না। তবে মনে রাখবেন, আমি এই কেসে থাকি বা না থাকি, আমি সব সত্য বের করে ছাড়ব। কারণ আমি আপনার ওয়াইফকে প্রমিস করেছি আমি তার বাচ্চার কিছু হতে দেব না। এসব শুনে আদিত্য চলে যায়। তবে আওয়াস্তি খেয়াল করে দোতলার একটি ক্যাবিনের লাইটে সমস্যা করছে। আওয়াস্তির এতে একটু সন্দেহ হলে আওয়াস্তি চুপিসারে উপরে ওই ক্যাবিনে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় দেয়ালে এখনও একটি ক্রস লাগানো ছিল। হঠাৎ সে নিচে পড়ে যায়, আর আওয়াস্তির চোখ পড়ে রুম নম্বর 11-এর দিকে। সিন চলে যায় সকালে।
হসপিটাল থেকে বেরিয়ে আওয়াস্তি একটি বাড়িতে এসেছে, যেখানে বাড়ির বাইরে দুটি কুকুর বাঁধা ছিল। আওয়াস্তি ওই বাড়িতে নক করলে এক বৃদ্ধ দম্পতির দরজা খুলে, আর এরপরই আওয়াস্তি শ্রুতিকে কল করে দ্রুত দেখা করতে চায়। কিন্তু শ্রুতি বলে, আজ পারবো না, হসপিটালে অনেক কাজ আছে। আওয়াস্তি বোঝাতে চেষ্টা করছিল, আপনি প্লিজ হসপিটালে যাবেন না, কারণ ও ওখানে আসবে। কিন্তু শ্রুতি আওয়াস্তির কথা না শুনে আদিত্যর সাথে হসপিটালে চলে যায়। আজ মূলত আদিত্যর হসপিটালের নতুন ভবনের উদ্বোধন, কিন্তু বিশেষ দিনে তাদের উপর অ্যাটাক হয় বলে তারা কাউকে জানায়নি। শুধুমাত্র রাকেশ মালহোত্রাকে ইনভাইট করা হয়েছে, কারণ রাকেশই উদ্বোধন করবে। রাকেশকে দিয়ে ফিতা কাটিয়ে তারা উপরে যেতেই দেখে আওয়াস্তি আগে এসে বসে আছে। রাকেশ মালহোত্রাকে দেখেই আওয়াস্তি বলে, আপনাকে এখানে দেখেই আমি কেসের সব থেকে বড় প্রশ্নের উত্তরটি পেয়ে গেছি। তাই তো বলি, এত কম বয়সী এত সাধারণ একজন ডক্টর এত বড় হসপিটালের এমডি কিভাবে হয়? কারণ তার উপর রাকেশ মালহোত্রার হাত ছিল। কিন্তু এটা কেন? এটা শুনেই মালহোত্রা চলে যাচ্ছিল। আদিত্য তখন অনুরোধ করে, প্রদীপটা অন্তত জ্বালিয়ে যান। এজন্য মালহোত্রা প্রদীপটি জ্বালায়, কিন্তু হঠাৎ দমকা হাওয়ায় এসে নিভে যায়। এরপর যতবারই জ্বালানোর চেষ্টা করে ততবারই নিভে যাচ্ছিল। আর ঠিক এরপরই সেখানে অঞ্জলির এন্ট্রি হয়, তবে ও স্বাভাবিক অঞ্জলি নয়, ভয়ানক চেহারার এক অঞ্জলি। অঞ্জলি এসেই মালহোত্রাকে ছুঁড়ে ফেলে দেয়। মালহোত্রার বডিগার্ডরা যখন ফায়ার করতে যাচ্ছিল তাদেরকেও ছুঁড়ে এদিক ওদিক ফেলে দেয়। এরপর আদিত্য অঞ্জলির কাছে হাত জোর করে বলছিল, আমি তো তোমার জীবন বাঁচিয়েছি, আমাকে তুমি ছেড়ে দাও। কিন্তু অঞ্জলি আদিত্যর গলা চেপে ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। এরপর শ্রুতির কাছে যায়, কিন্তু আওয়াস্তি শ্রুতিকে বাঁচাতে অনেক চেষ্টা করে। তারপরও অঞ্জলি শ্রুতির চুলের মুঠি ধরে 11 নম্বর রুমে নিয়ে যায়। এরপর বেডে শুয়ে যখনই ছুরি দিয়ে অঞ্জলিকে মারতে যাবে তখনই আওয়াস্তি অ্যামি বলে ডেকে ওঠে। সাথে সাথে অঞ্জলি থেমে যায়। এরপর সোনু ওই বৃদ্ধ দম্পতিকে নিয়ে এলে তারা বলতে থাকে, ছেড়ে দে মা। কিন্তু অঞ্জলি ছাড়বে না। তখন ওই বৃদ্ধ লোকটা বলে, আম্মু, তুই তো আমাদের আম্মু, তাই না? ছেড়ে দে, যেতে দে, তোকে আমরা অনেক ভালোবাসি রে। এরপর অঞ্জলি কাঁদতে শুরু করে। শ্রুতিও বেঁচে যায়। এরপর আওয়াস্তি বলে, না এ অঞ্জলি মালহোত্রা, না ম্যারি ম্যাথিউস, এ অ্যামি ম্যাথিউস। অ্যামি শুধু বলছিল, বল বল। আওয়াস্তিও বলে, এখন বল। আম্মু তো এটাই চেয়েছিল। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাক। 2 বছর আগে আদিত্য আর শ্রুতি হসপিটালে রোমান্স করছে। ঠিক তখনই ট্রাক ড্রাইভার অঞ্জলিকে নিয়ে আসে। খবর পেয়ে রাকেশ মালহোত্রাও আসে। আদিত্য জানায় কন্ডিশন খুব খারাপ, মনে হয় না বাঁচবে। তখন মালহোত্রা আদিত্যকে পাশের রুমে নিয়ে যায় এবং বলে, আমি কে জানো? রাকেশ মালহোত্রা। আমি এখনই ওকে লস অ্যাঞ্জেলস বা লন্ডনের বড় হসপিটাল নিয়ে যেতে পারি। এই পুরো হসপিটালও কিনে নিতে পারি। যে কোনো মূল্যে আমার মেয়েকে বাঁচান। আদিত্য বলে, সম্ভব না, হার্ট ড্যামেজ হয়ে গেছে। তখনই শ্রুতি বলে, একটা উপায় আছে। আদিত্য তখনই শ্রুতিকে সরিয়ে নিয়ে যায়। শ্রুতি তখন 11 নম্বর কেবিন দেখিয়ে বলে, এই মেয়ে তো অনেক দিন যাবৎ কোমায় আছে, ব্লাড গ্রুপও সেম। কিন্তু আদিত্য রাজি হচ্ছিল না। কিন্তু শ্রুতির কথা এমন সুযোগ বারবার আসে না। তখনই মালহোত্রা বলে, পুরো হসপিটাল তোমার করে দিব, শুধু আমার মেয়েকে বাঁচাও। এরপর তারা অ্যামির কেবিনে যায়। অ্যামি কোমাতে থাকলেও তখনও জীবিত। সে সবই শুনছে। আদিত্য শত নিষেধ থাকা সত্ত্বেও শ্রুতির কথা ও টোটালি ওয়েস্ট, ও আর রিকভার হবে না। কিন্তু তখনই অ্যামি পা নাড়ায়। আদিত্য বলছিল, দেখো রিকভার হচ্ছে। কিন্তু শ্রুতি বলে, এটা তোমার ভুল ধারণা, যা বলছি করো। একসময় শ্রুতি নিজেই গিয়ে অ্যামির লাইফ সাপোর্ট বন্ধ করে দেয়। এরপরেই অ্যামি উঠে বসে। অ্যামি দাঁড়িয়ে সব কথা শুনছে। অ্যামি বলছিল, কে এমনটা করে? যে কারো জীবন নিয়ে নিবে? আমার বাবা মাকে কে দেখবে? আমার পেশেন্টদের কে দেখবে? এদিকে তাকাও, আমার উত্তর দাও। শ্রুতিরা কোনো কথা না শুনেই সবাই চলে যায়। এরপর অ্যামি বেডের দিকে তাকিয়ে বুঝতে পারে সে মারা গেছে। মানে 3 জন মিলে অ্যামিকে মেরে ফেলেছে। আর অ্যামিকে মারার পর অ্যামির চোখের সামনেই তারা অ্যামির বডি থেকে হার্ট নিয়ে অঞ্জলির বডিতে ট্রান্সপ্ল্যান্ট করে। আওয়াস্তি আদিত্যকে বলে, অ্যামিকে মারার গিল্টি যখন শ্রুতির উপর ইফেক্ট ফেলছিল তখন তুমি সম্পর্ক রক্ষা করতে ওকে নিয়ে সিমলা থেকে এখানে চলে এসেছিলে। এরপর হ্যালোসিনেশন ডিপ্রেশনের ওষুধ দিয়েছ। কিন্তু তুমি জানতেই না অ্যামির যে কাজ অসম্পূর্ণ ফেলে গিয়েছিল অঞ্জলি ম্যারি হয়ে সেগুলো করে যাচ্ছিল। আর কাহিনী তখনই শুরু হয় যখন ভাগ্য তোমাদের দুজনকে এখানে নিয়ে আসে। ম্যারি ম্যাথিউস যখন বারবার আদিত্যর উপর অ্যাটাক করছিল তখন আমি বুঝতে পারছিলাম না
কিন্তু চার্চের ঘটনার পর আমি বুঝতে পারি ম্যারি নিজেও জানে না সে কি করছিল, কারণ তার মধ্যে অ্যামির বসবাস ছিল, অ্যামির আত্মা ছিল। অ্যামি তাকে দিয়ে সব করাচ্ছিল। আর এসব আমি প্রথম দিন ম্যারির অফিসে গিয়ে বুঝতে পারি। ওর টেবিলে হার্টের ইমার্জেন্সি ট্যাবলেট ছিল। একজন 25 বছর বয়সী মেয়ের কাছে এই মেডিসিন কেন থাকবে? তখনই প্রশ্ন আসে, অঞ্জলির কি হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল? যদি হয়েই থাকে, ডোনার তাহলে কে ছিল? এরপর আমি হসপিটালের রেকর্ড চেক করে জানতে পারি ওই রাতে অ্যামির মৃত্যু হয়েছিল, আর অ্যামি আর অঞ্জলির ব্লাড গ্রুপ সেম ছিল। তোমরা ওই রাতে অ্যামিকে খুন করেছ, কিন্তু অ্যামি ঠিকই সত্যিটা সামনে এনে দিয়েছে। কি ভেবেছিলেন আপনারা সত্যিটা কেউ জানতে পারবে না? এটা পৃথিবীর রীতি, সত্যি একদিন প্রকাশ পাবেই। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে রাকেশ মালহোত্রা, আদিত্য আর শ্রুতিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সিন চলে যায় 6 মাস পর। শ্রুতি পুত্র সন্তানে জন্ম দিয়েছে, কিন্তু শ্রুতি যেহেতু আসামি, আবার তার মেন্টাল কন্ডিশনও ঠিক নেই, তাই বাচ্চাটিকে লালন পালনের দায়িত্ব আবাস্তি নিয়ে নেয়। এদিকে আবার আবাস্তির বাচ্চা নেই। আবাস্তির ওয়াইফও বাচ্চাটি পেয়ে খুব খুশি। সে নিজের বাচ্চা মনে করে লালন পালন শুরু করে। আর এই বাচ্চাই আজকের রোহান। আর এজন্য আবাস্তি ওই দিন বলেছিল রোহান যেন তার বাবার মতো না হয়, সেই চেষ্টাই আবাস্তি করবে। এরপর আবাস্তির বাবা মোহনও বলে যায়, চেষ্টা করবে আমার সাথে যেন দেখা না হয়, তবে আমি কিন্তু বারবারই তোমার সাথে দেখা করতে আসব। এটা বলে মোহনও চিরবিদায় নেয়। মুভিটিও এখানেই শেষ হয়। মানুষের কিছু কর্মফল মানুষ পৃথিবীতে থাকতেই পেয়ে যায়। আদিত্য আর শ্রুতি একটি ভালো জীবনযাপনের জন্য একটি প্রাণ নিতেও দ্বিধা করেনি, অথচ আজ তাদের সন্তানই অন্যের আশ্রয়। তাই জীবনে কোনো রকম অন্যায় করার পূর্বে 10 বার নয় 100 বার ভাববেন। আপনার কর্মফল আপনার পরিবারকে ভোগ করতে হবে না তো? সবাই সৎ পথে থাকার চেষ্টা করবেন, মানুষের উপকার করতে না পারুন, খেয়াল রাখবেন আপনার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।